প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মহামারী করোনার কারণে আজ আমরা অনলাইনে ক্লাস নিতে যাচ্ছি। আমি মোহাম্মদ সাইমুল হক শাহিন, দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে একাদশ অধ্যায় আজকে আলোচনা করব। পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য নির্ধারণ। আমরা জানি প্রত্যেকটি ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। ব্যবসায়িক উদ্দেশ্যে যে সমস্ত পণ্য সামগ্রী উৎপাদন, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়, উৎপাদনের ক্ষেত্রে সে সমস্ত উৎপাদিত পণ্যের ব্যয় এবং ক্রয় মূল্য, সঠিক ক্রয় মূল্য নির্ধারণ এবং সর্বোপরি বিক্রয় মূল্য নির্ধারণ করা অতীব গুরুত্বপূর্ণ। কারণ এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে একজন ব্যবসায়ীকে অবশ্যই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ধারণ করতে হয়, যাতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের স্বার্থ সংরক্ষিত হয়। সাধারণত পণ্য ক্রয় বলতে আমরা বুঝি পণ্য ক্রয় করে বিক্রেতাকে যে অর্থ দেওয়া হয়, কিন্তু পণ্য ক্রয়ের সাথে আরো আনুষঙ্গিক খরচ, অর্থাৎ গুদামে পৌঁছানো পর্যন্ত যাবতীয় খরচের সমষ্টিকে বলা হয় মোট ক্রয় মূল্য। গুদামে পৌঁছানো পর্যন্ত আরো কিছু খরচ সংগঠিত হতে পারে, যেমন আমি মাল ক্রয় করলাম, ক্রয়কৃত পণ্য পরিবহন করে আনতে হবে, তাহলে পরিবহন ভাড়া দিতে হবে। ক্রয়কৃত পণ্য পরিবহনে উঠানোর সময় শ্রমিকদেরকে তার পারিশ্রমিক দিতে হবে, যেটাকে বলা হয় মজুরি। অনেক সময় দেশের বাইরের থেকেও পণ্য সামগ্রী আমদানি করতে হলে জাহাজ ভাড়া দিতে হয়, আমদানি শুল্ক দিতে হয়, ডক চার্জ দিতে হয়। এইগুলো হচ্ছে পণ্যের মোট ক্রয় মূল্য। এগুলোর সমষ্টি হচ্ছে পণ্যের মোট ক্রয় মূল্য। এরপরে পণ্য সামগ্রী বিক্রি উপযোগী করার জন্য আরো কিছু খরচ সংগঠিত হয়। ওই খরচকে বলা হয় পরোক্ষ খরচ। যেমন কর্মচারীর বেতন দিতে হয়, ঘর ভাড়া দিতে হয়, কারেন্ট বিল দিতে হয়, আনুষঙ্গিক আরো অনেক রকমের খরচ সংগঠিত হয়। সর্বোপরি যোগ করে এগুলো মোট ব্যয় নির্ণয় করা হয়। এরপরে ব্যবসায়ী তার প্রত্যাশা অনুযায়ী সে মুনাফা, ওই মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। আসো আমরা এখন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করা হয় আমরা এখন একটা অঙ্ক করব। আদনান ট্রেডিং কোম্পানি ইন্দোনেশিয়া থেকে 4000 ব্যাগ সিমেন্ট ব্যাগ প্রতি 350 টাকা দরে আমদানি করেন। আমদানিকৃত
সিমেন্টের অন্যান্য খরচ গুলো নিম্নরূপ। জাহাজ ভাড়া 30,000 টাকা, ট্রাক ভাড়া 15,000 টাকা, কুলির মজুরি 5,000 টাকা, আমদানি শুল্ক 3,500 টাকা, গুদাম ভাড়া 8,000 টাকা, বেতন 15,000 টাকা, বিক্রয় কর্মীর কমিশন ব্যাগ প্রতি 5 টাকা এবং বিজ্ঞাপন খরচ 8,500 টাকা। উক্ত পণ্যের মোট ব্যয়ের উপর 15% লাভ করতে চান। তার বিক্রি মূল্য প্রতি ব্যাগ সিমেন্টের বিক্রি মূল্য নির্ণয় করা। সিমেন্টের বিক্রয় মূল্য নির্ণয় করা। আমি একটা প্রশ্ন লিখলাম, আদনান ট্রেডিং কোম্পানি 4,000 ব্যাগ সিমেন্ট ব্যাগ প্রতি 350 টাকা ধরে, অর্থাৎ এক ব্যাগের দাম 350 টাকা, 4,000 ব্যাগ তিনি ইন্দোনেশিয়া থেকে আমদানি করেন। আর আমদানিকৃত সিমেন্টের আরো কিছু খরচ হয়েছে, দেখো, জাহাজ ভাড়া, ট্রাক ভাড়া, কুলির মজুরি, আমদানি শুল্ক, গুদাম ভাড়া, বেতন, কর্মচারীর বেতন, বিক্রয় কর্মীর কমিশন ব্যাগ প্রতি 5 টাকা এবং বিজ্ঞাপন খরচ 8,500 টাকা। উক্ত পণ্যের উপরে তিনি, অর্থাৎ মোট ব্যয়ের উপরে তিনি 15% লাভ করতে চান। তাহলে তার প্রতি ব্যাগ সিমেন্টের বিক্রি মূল্য কত, এটা জানতে চাইছে। তাহলে আমরা এখন সিমেন্টের ক্রয় মূল্য বিক্রি মূল্য নির্ধারণ করি। এভাবে গড় করবে, 4,000 ব্যাগ সিমেন্টের বিক্রয় মূল্য নির্ণয়। 4,000 ব্যাগের সিমেন্টের বিক্রি মূল্য আগে নির্ণয় করব, তারপরে প্রতি ব্যাগ, মানে একটি ব্যাগের
সিমেন্টের বিক্রয় মূল্য নির্ণয় করব পরে। তাহলে আমরা লিখি আগে বিবরণ টাকা টাকা। প্রথম লিখব সিমেন্ট ক্রয়। সিমেন্ট ক্রয় করছে, প্রতি ব্যাগের দাম 350 টাকা। 4000 ব্যাগের দাম কত? তাহলে আমরা লিখবো 4000 গুণ 350 সমান কত হয়? 4000 গুণ 350 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা দিয়ে সে সিমেন্ট ক্রয় করছে। কোথায় থেকে? ইন্দোনেশিয়া থেকে। এখন ইন্দোনেশিয়া থেকে সে সিমেন্ট 4000 ব্যাগ সিমেন্ট কিনছে 14 লক্ষ টাকা দিয়ে, কিন্তু এটা ক্রয় করছে মাত্র, কিন্তু এটা তার গোডাউনে আসার আগ পর্যন্ত যাবতীয় খরচগুলো হবে এটার ক্রয় মূল্যের সমষ্টি হবে। অর্থাৎ পণ্য ক্রয়ের সাথে যে সমস্ত খরচ সরাসরি জড়িত সেই সমস্ত খরচকে বলা হয় প্রত্যক্ষ খরচ। এখন আমরা প্রত্যক্ষ খরচগুলো যোগ করব। যোগ প্রত্যক্ষ খরচ সমূহ। জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া হচ্ছে 30,000, কারণ এই পণ্যটা দেশের বাইরে থেকে ক্রয় করা হয়েছে, অর্থাৎ ইন্দোনেশিয়ার থেকে। এশিয়ার একটা দেশ, জাহাজে করে আনছে মালটা, আনতে 30,000 টাকা খরচ হয়েছে। এরপরে ট্রাক ভাড়া, বাংলাদেশে পৌঁছার পর পণ্যটা জাহাজ থেকে ট্রাকে করে আনলো, এখানে ভাড়া দেওয়া হয়েছে 15,000 টাকা। কুলির মজুরি, কুলির মজুরি এই পণ্যটা ট্রাকে এবং জাহাজে উঠাতে শ্রমিকদেরকে যে খরচ দেওয়া হয়েছে, যে পারিশ্রমিক দেওয়া হয়েছে, এটা হচ্ছে মজুরি 5,000 টাকা। এটাও পণ্য ক্রয়ের সাথে জড়িত। আমদানি শুল্ক 3,500 টাকা। আমদানি শুল্ক 3,500 টাকা। আমদানি শুল্ক বলতে বিদেশ থেকে মাল আনতে অনেক সময় কাস্টমস অফিসে অর্থাৎ ডিউটি দিতে হয়, যেটাকে বলে শুল্ক দিতে হয়, সরকারকে ট্যাক্স দিতে হয়। এটা পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত। তাহলে এইগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। তাহলে কত টাকা প্রত্যক্ষ খরচ হচ্ছে দেখো, 30, 45, 50, 53,500, 53,500। তাহলে এবার আমরা যোগ করি 14,53,500 টাকা। 45, 50, 53,500 টাকা। এইটা হচ্ছে সিমেন্টের মোট ক্রয় মূল্য। সিমেন্টের মোট ক্রয় মূল্য। তাহলে দেখো, সিমেন্ট কিনছি কিন্তু 14 লক্ষ টাকা দিয়ে, কিন্তু এটা তার দোকানে আনার আগ পর্যন্ত, অর্থাৎ তার গুদামে বা গোডাউনে আনার আগ পর্যন্ত যত খরচ হয়েছে এগুলো এটার সাথে যুক্ত হয়েছে। তাহলে সিমেন্টের মোট ক্রয় মূল্য হচ্ছে 14,53,500 টাকা। এবার এই পণ্যটা সে বিক্রি করবে। এখন বিক্রি করতে হলে তার বিক্রি উপযোগী আরো কিছু ব্যয় আছে,
যেগুলোকে বলা হয় পরোক্ষ খরচ, অর্থাৎ যে সমস্ত খরচ পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত নয় কিন্তু পরোক্ষভাবে জড়িত, ওই সমস্ত খরচগুলো হচ্ছে পরোক্ষ খরচ। তাহলে এটা আমরা যোগ করব, যোগ পরোক্ষ খরচ সমূহ। এরপরে যে গুদামে রাখছে, যে গোডাউনে রাখছে, গোডাউন ভাড়া দিতে হবে ৮,০০০ টাকা, গুদাম ভাড়া ৮,০০০ টাকা, কর্মচারীর বেতন দিচ্ছে ১৫,০০০ টাকা, বিক্রয় কর্মীর কমিশন ব্যাগ প্রতি ৫ টাকা। তাহলে আমরা লিখবো এখানে বিক্রয় কর্মীর কমিশন এক ব্যাগ ৫ টাকা করে দিচ্ছে। তাহলে ব্যাগ কয়টা? ৪,০০০। তাহলে ৪,০০০ গুণ ৫, তাহলে হবে ২০,০০০ টাকা। বিজ্ঞাপন খরচ ৮,৫০০ টাকা। টাকা। এগুলো হচ্ছে পরোক্ষ খরচ। এগুলো পণ্য ক্রয়ের সাথে জড়িত নয় কিন্তু বিক্রয় উপযোগী করার জন্য আরো কিছু খরচ সংগঠিত হয়। এই পরোক্ষ খরচগুলো যখন আমরা যোগ করব তখন আমরা সিমেন্টের মোট ব্যয় আমরা পাব। যোগ করি, ৫ ৮ ৫ ১৩, ১৩ আর ৮ ২১, ২১-এর ১ হাতে ২, ২ ৫, ৫১,৫০০ টাকা। ৫১,০০০ আবার যোগ করি, ৮,০০০ যোগ ১৫,০০০ যোগ ২০,০০০ যোগ ৮,৫০০, হ্যাঁ ৫১,৫০০। এবার আমরা এটা যোগ করব, ১৪,৫৩,৫০০, তাহলে ১৫,০৫,০০০, ১৫,০৫,০০০ টাকা। এবার দেখো আমরা সিমেন্ট কিনছি ১৪ লক্ষ টাকা দিয়ে সুদূর ইন্দোনেশিয়া থেকে, আর এই দেশে আইসা এটার আরো খরচ হয়েছে ১,০৫,০০০ টাকা বেশি, অর্থাৎ ১৫,০৫,০০০ টাকা মোট খরচ হয়েছে এটা বিক্রি উপযোগী করার জন্য। এবার সে কি করবে, এটা হচ্ছে মোট ব্যয়, আমরা লিখি মোট ব্যয়। তাহলে সিমেন্ট ৪,০০০ ব্যাগ সিমেন্টের মোট ব্যয় হয়েছে ১৫,০৫,০০০ টাকা। এবার তার প্রত্যাশিত মুনাফা, সে কত পার্সেন্ট, শতে কত টাকা মুনাফা করবে, সে এখানে লেখা আছে মোট ব্যয়ের উপর ১৫% লাভ করতে চান, তাহলে সে লাভ করবে এই যে মোট ব্যয়ের উপরে ১৫%। আমি এখানে জায়গা হবে না, আমি এখানে লিখি, এটার সাথে আমরা যোগ করব, মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করব। আমি এখানে লিখছি, এখানে লিখব যোগ মুনাফা বা লাভ, মোট ব্যয়ের ১৫%। তাহলে দেখো তোমরা মোট ব্যয় হচ্ছে কত, ১৫,০৫,০০০
5,000 টাকা। মোট ব্যয়ের কত পার্সেন্ট লাভ করবে সে? 15%। 100 ভাগের 15। তোমরা ইচ্ছা করলে এখানে ক্যালকুলেশন করে দেখাতে পারো, আর না হয় ক্যালকুলেটরে করলেও হবে, কোনো সমস্যা হবে না। 15,05,000 টাকা ইন্টু 15, তাহলে 15% লাভ হবে 2,25,750 টাকা। 2,25,750 টাকা। তাহলে এবার দেখো, সে সিমেন্টের মোট ব্যয় হয়েছে তার 15,05,000, আর সে মুনাফা প্রত্যাশা করে প্রতি শতে সে 15 টাকা লাভ করবে, মুনাফা করবে। তাহলে তার লাভ আসে এখানে মোট ব্যয়ের উপরে 2,25,750 টাকা। তাহলে আমরা জানি মোট ব্যয়ের সাথে লাভ যোগ করলে বা মুনাফা যোগ করলে কি বের হয়? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বের হবে, দেখো যোগ করি, যোগ 15,05,000, তাহলে 17,30,750। 17,30,750 টাকা। এটাকে বলা হবে বিক্রয় মূল্য। এইভাবে দুটা টান দিব সমান্তরাল ভাবে, এটাকে বলা হয় হিসাব বন্ধকরণ। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত? 17,30,750 টাকা। কিন্তু এখানে আরেকটি কথা রয়ে গেছে, এখানে বলছে প্রতি ব্যাগ সিমেন্টের বিক্রয় মূল্য নির্ণয় করো। এখন এই 17,30,750 টাকা বিক্রয় মূল্য কয়টা ব্যাগের? 4,000 ব্যাগের। এখন প্রতি ব্যাগ সিমেন্টের আমরা বিক্রয় মূল্য বের করব, অর্থাৎ একটা ব্যাগের সিমেন্টের বিক্রয় মূল্য কত হবে? তোমরা এই ঘরের পুরোটাই দাগ দিয়ে দাও, এবার নিচে লেখো, সুতরাং প্রতি ব্যাগ সিমেন্টের বিক্রয় মূল্য $17,30,750 টাকা। কত হয়? 17,30,750 ভাগ 4,000, তাহলে 432 টাকা 68 পয়সা। 432.68 টাকা, মানে এত টাকা। এবার দেখো, প্রতি ব্যাগ সিমেন্ট সে বিক্রি করবে কত? 432 টাকা, 432.68 টাকা, অর্থাৎ 432 টাকা 68 পয়সা। এবার দেখো, সে সিমেন্ট কিনছে কিন্তু 350 টাকা দিয়ে। এখানে সে খরচ ধরে, বিক্রি উপযোগী পর্যন্ত খরচ ধরে তাকে টোটাল বিক্রি করতে হবে 17,30,750 টাকা, আর ব্যাগ প্রতি সিমেন্টে তার বিক্রি করতে হবে 432 টাকা 68 পয়সা। তাহলে এই পর্যন্তই। তোমরা আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করা হয় প্রতিটি পণ্যের ক্ষেত্রে, এটা মনে রাখবে এইভাবে। কারণ পণ্য যখন ক্রয় করা হয় তখন পণ্য ক্রয়ের সাথে আনুষঙ্গিক খরচগুলোই আগে যোগ করতে হবে, এরপরে লাভের চিন্তা করতে হবে। তো ধন্যবাদ তোমাকে। তোমরা সবাই অবজেক্টিভের উপরে মনোযোগী হবা।
বাসায় এই ধরনের অঙ্কে প্র্যাকটিস করবে, বইয়ের মধ্যে আছে, তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করবে। আর দ্বিতীয় পর্বে আমি উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করব। এই বলে আজকে সমাপ্ত। খুদা হাফেজ।